প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। দেখো, বর্তমানে আমরা সবাই নিজের নিজের বাড়িতে গৃহবন্দী অবস্থায় আছি। তার কারণও তোমরা জেনে গেছো। যাই হোক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায়ই হচ্ছে এই বাড়িতে থাকা, অর্থাৎ লকডাউন। তো তোমরা সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো। সেই সঙ্গে আমরা শুরু করব আমাদের ভার্চুয়াল ক্লাস। তোমরা সেটা মোবাইলে পেয়ে যাবে, তাই দেখে বাড়িতে তোমাদের পড়াশোনাগুলো করতে থাকো। আজকে আমি পড়াবো ভৌতবিজ্ঞান, এবং যে অংশটা পড়াবো ভৌতবিজ্ঞানের সেটা হচ্ছে পর্যায় সারণী। তোমরা তোমাদের বইয়ের দেখবে সম্ভবত 94 কি 5 পেজে এই পড়াটা পাবে। তাহলে আজকে এই যে পর্যায় সারণী পড়াবো, সেই পর্যায় সারণীর প্রথমেই একটু জেনে নিতে হয় যে এই পৃথিবীতে এখনো পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টা। এই 118টা মৌল, এর মধ্যে প্রাকৃতিক মৌলও আছে, আবার মানুষের সৃষ্টি মৌলও আছে। এই 118টা মৌলের ধর্ম কি, তারা কিভাবে বিক্রিয়া করে, এবং এদের যে ইলেকট্রন বিন্যাসই বা কীরকম থাকতে পারে, তাদের রিয়াকশন মানে বিক্রিয়া করার ধরন কীরকম, এইগুলো সব যাতে খুব তাড়াতাড়ি জানা যায়, তার জন্যেই তৈরি করা হয়েছিল এই পর্যায় সারণী। তাই পর্যায় সারণী তো একদিনে হয়নি, অনেক বিজ্ঞানী দীর্ঘদিনের পরিশ্রমের ফলে এই পর্যায় সারণীর সুফল আজকে আমরা অনেকটাই পেয়েছি। তো যে সকল বিজ্ঞানী কাজ করেছিল তাদের মধ্যে কয়েকজন বিশেষ উল্লেখযোগ্য আছে, যেমন ডাবেরিয়ান, নিউসল্যান্ড, তারপরে মেন্ডেলিভ। এদেরগুলোই আমি তোমাদের আজকে পড়াবো কিভাবে আস্তে আস্তে এই পর্যায় সারণী তৈরি করা হয়েছিল। প্রথমেই তোমাদের একটা জিনিস দেখে নাও, কি কি এই পর্যায় সারণীতে প্রথমে তোমাদেরকে পড়তে হবে। ত্রয়ী সূত্র, অষ্টক সূত্র, মেন্ডেলিভের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সারণী, এবং এই পর্যায় সারণীর যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো এই পড়ার মূল অংশ। প্রথমেই পড়াবো ত্রয়ী সূত্র। দেখো, ত্রয়ী সূত্র কি সেইটা একটু দেখে নাও। বলছে মৌলগুলির ধর্মের মিল আছে। এইরকম যদি মৌল, তিনটে মৌলকে যদি পরপর রাখা যায়, তাহলে ঠিক মাঝের যে মৌলটা আছে সেই মৌলের পারমাণবিক গুরুত্ব হবে প্রথম এবং শেষ মৌলের, অর্থাৎ 3 নম্বর মৌলের পারমাণবিক গুরুত্বের গড়। কিরকম? লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব 7, সোডিয়ামের 39। তাহলে প্রথম আর তৃতীয়কে যোগ করলাম, কত হইল? 46, 46। এদের গড় করলাম, মানে 2 দিয়ে ভাগ করলাম, কত হলো? 23। অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব হলো 23। এই সূত্রটাই হচ্ছে ত্রয়ী সূত্র। ঠিক ত্রয়ী সূত্রের পরে এলো, আরেকটু বলে দিই, এই ত্রয়ী সূত্র কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ সব মৌলের ক্ষেত্রে ত্রয়ী সূত্র প্রযোজ্য হয় না। তাই ত্রয়ী সূত্রটা বেশি দিন টিকলো না। তারপরে এলো কে না, তো অষ্টক সূত্র। নিউজিল্যান্ডের অষ্টক সূত্র। এই অষ্টক সূত্রটা কি হচ্ছে, ধর্মের মিল আছে এরকম যদি 7টা মৌলকে পরপর লেখা যায়, তাহলে 8 নম্বর যে মৌলটা আসবে সেই 8 নম্বর মৌলের ধর্মের মিল 1 নম্বর মৌলের সাথে পাওয়া যাবে। যেমন এটা ঠিক আমরা যেভাবে সারে গামা পাধা নি আবার সা আসে, ঠিক সেই রকমই এই ধর্ম পর্যায়বৃত্ত ধর্ম এখানে দেখা যায়। এটা হচ্ছে অষ্টক সূত্র। যেমন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। ফ্লুরিনের পরে কি আসছে? সোডিয়াম। অর্থাৎ সোডিয়ামের মিল, ধর্মের মিল কার সঙ্গে পাচ্ছি? লিথিয়ামের সঙ্গে। একই রকম সালফার, ক্লোরিন, তারপরে পটাশিয়াম। পটাশিয়াম যেহেতু এখানে লিখতে গিয়ে দেখি পটাশিয়ামের সঙ্গে ধর্মের মিল থাকছে কার না, তো এই সোডিয়াম, লিথিয়াম সোডিয়ামের সঙ্গে। তাহলে এদেরকে এক ঘরে রাখলাম। এইভাবে তৈরি করা হয়েছিল অষ্টক সূত্র। এই সূত্রেও কিন্তু বেশি দিন কাজ করলো না। এই সূত্রেও এখানেই যেহেতু কাজ করলো না, তাই পরবর্তীকালে আবার নতুন সূত্র এলো,
তখন কে দিল? মেন্ডেলিভ তার পর্যায় সূত্র প্রদান করলো। দেখো 1869 খ্রিস্টাব্দে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ মৌলগুলির পারমাণবিক ওজন, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক প্রভৃতি ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে পর্যায় সূত্র বা পর্যায় সারণী প্রকাশ করেন। ঠিক তার এক বছর পরেই, মানে পরের বছর 1870 সালে জার্মান বিজ্ঞানী লোথার মায়ার পারমাণবিক আয়তনের উপরে পর্যায় সূত্র প্রকাশ করেছিল। কিন্তু আমরা দুজনেই ঠিক, যদিও সেই সময় তাই তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল বা সম্মানিত করা হয়েছিল, কিন্তু আমাদের পড়ার মধ্যে আছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। তা মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কি? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এই যে এইখানে দেখো আমি মেন্ডেলিভের পর্যায় সারণী লিখেছি, কিন্তু একটু মনে রাখতে হবে এই মেন্ডেলিভের পর্যায় সারণীতে মেন্ডেলিভ যখন এই পর্যায় সূত্র দেন তখন আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল মাত্র 63। তাই তিনি এই যে শূন্য গ্রুপ ওনার পর্যায় সারণীতে ছিল না। পরবর্তীতে এই শূন্য মানে এই নোবেল গ্যাস অর্থাৎ এই নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হওয়ার ফলে শূন্য শ্রেণীর পর এই শূন্য শ্রেণীতে তাদেরকে রাখা হয়। তাহলে ওনার সময় যে মৌলগুলো আবিষ্কার হয়েছিল তাদেরকে লেখা হয়েছিল, আরও অনেক জায়গা ফাঁকা রাখা হয়েছিল। এটা ফাঁকা রেখেছিল কারণ তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন, ভবিষ্যতে যদি কোনো মৌল ওই ধরনের মৌল আবিষ্কার হয় তাহলে ওই মৌলটা কোন জায়গায় বসবে, তার কি ধর্ম হবে, সেগুলো কিন্তু মিলে গেছিল। এটা আবার মেন্ডেলিভের ড্রব্যাকসও বলে। আবার মেন্ডেলিভ উনি কি করেছিলেন, এই পর্যায় সারণীতে মৌলগুলোর এই পারমাণবিক গুরুত্বের উপর এত জোর দেওয়ার ফলেও বেশ কিছু মৌলের তাদের পারমাণবিক গুরুত্বকে আগে না দেখে তাদের অন্য ধর্মের উপর বেশি জোর দিয়ে আবার তাদেরকে আগে বসানো হয়েছিল। এই তিনটে জিনিস কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি ছিল। পরবর্তীতে এগুলো সংশোধিত করে পরিবর্তিত রূপে মেন্ডেলিভের পর্যায় সারণী আসে। সেই মেন্ডেলিভের পর্যায় সারণীর দেখো আমি লিখে দিয়েছি বোঝার জন্য, পারমাণবিক গুরুত্বের উপর নির্ভর করে মেন্ডেলিভ পর্যায় সারণী প্রকাশ করেছিল। তা পরিবর্তিত রূপ মূল মেন্ডেলিভের পর্যায় সারণীকে রেখে কিছুটা নতুন মানে মডিফাইড করা হয়েছিল, নতুন করা হয়েছিল। কীরকম? এখানে দেখো পর্যায় কতগুলো আছে, 7টা পর্যায় আছে। শ্রেণী কতগুলো আছে? একবারে 8 আর 0 অর্থাৎ 9টা। প্রত্যেকটা শ্রেণীকে উপশ্রেণীতে ভাগ করা হয়েছে, এ বি এ বি এ বি 1 থেকে 7 পর্যন্ত। 8-এ কিন্তু কোনো উপশ্রেণী নাই এবং 0-তেও কোনো উপশ্রেণী নাই। উপশ্রেণী মানে হচ্ছে সেকশন, মানে ক্লাস 1 তার 2টো সেকশন এ বি, ক্লাস 2 তার 2টো সেকশন এ বি, এরকম করে 7 পর্যন্ত সেকশনে ভাগ করা হয়েছিল। 8 এবং 0-এর কোনো সেকশন ছিল না। তাহলে এর পর্যায় কটা হলো? পর্যায় হলো 7টা এবং শ্রেণী হলো 9টা। 8 প্লাস 0 মানে 1, 9টা। আর 1 থেকে 7 পর্যন্তকে উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। কি করে বসানো হয়েছে? এ পরমাণু ক্রমাঙ্ক 1 হাইড্রোজেনকে প্রথমে, হিলিয়াম যেহেতু নিষ্ক্রিয় 2, 3 লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং আবার 0 শ্রেণীতে নিয়ন নিষ্ক্রিয় গ্যাসকে। এইভাবে পর্যায় সারণী তৈরি করা হয়েছে। কিন্তু এই পর্যায় সারণীতে লক্ষ্য করলে তোমরা নিজের বইয়ের দেখবা পেজ নাম্বার 97-এ এই মেন্ডেলিভের পর্যায় সারণীর পরিবর্তিত রূপ দেওয়া আছে। সেখানে দেখবে যে কি হয়েছে, তোমার লিথিয়াম 57, এরপর আর মৌল আছে কে HF, হ্যানিয়াম কত 72, 72। তাহলে 57 পর 58 নাই 72, বাকিগুলো কোথায় গেল? ঠিক নিচে দেখবে ল্যান্থানাইটস লেখা আছে। ল্যান্থানাইটসে দেখবে CE 58 থেকে LU 71 পর্যন্ত বসানো আছে। ঠিক একই রকমভাবে AC অ্যাক্টিনাইটের পর 89, তারপর থেকে মৌলগুলো দেখো অ্যাক্টিনাইট সিরিজ এখানে TH 90 থেকে শুরু করে এখনো যত দূর আছে আবিষ্কৃত মৌল হলে পরে আবার বসবে। এইভাবে মেন্ডেলিভের পরিবর্তিত পর্যায় সারণী তৈরি করা হয়েছে। এই পর্যায় সারণীতে কিন্তু একটা জিনিস খুব লক্ষ্য করা যায়। কি লক্ষ্য করা যায়? যে কতগুলো ডিফেক্টস মানে ত্রুটি, এরা ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস মৌল কেউ এই জায়গায় স্থান পায়নি।
অর্থাৎ মূল পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়নি। আর একটা জিনিস, হাইড্রোজেনে দেখো এই গ্রুপের সঙ্গে মিল আছে, আবার হাইড্রোজেনের যা ধর্ম সেই ধর্মগুলো তোমার এই সাতের এতে যে মৌলগুলো আছে এই হ্যালোজেন সিলির সঙ্গেও মিল আছে। তবু মেন্ডেল কি করেছিল, এই মেন্ডেলিভ তাদের একের মধ্যে রেখেছিল। তার এর ক্লারিফিকেশন নিয়ে পরবর্তীতে আমরা আসছি আধুনিক মানে ইউপ্যাক দীর্ঘ পর্যায় সারণী নিয়ে এরপরে আলোচনা করছি। আধুনিক পর্যায় সূত্র। এই আধুনিক পর্যায় সূত্র কি হয়েছিল না, তো মেন্ডেলিভ যে পর্যায় সূত্র যখন দিয়েছিলেন তখন আইসোটোপ আবিষ্কার হয়নি, তারপর আইসোটোপ আবিষ্কার হলো। আইসোটোপ আবিষ্কার হওয়ার ফলে কি দেখা গেল, একটাই মৌল তার অনেকগুলো পারমাণবিক ভর পাওয়া যাচ্ছে। তাহলে মৌল একটা কিন্তু অনেকগুলো পারমাণবিক ভর পাওয়া যাচ্ছে। সেই আইসোটোপ আবিষ্কারের ফলে তখন আবার কি এই পারমাণবিক গুরুত্বের উপর যে কাজগুলো করা যাচ্ছিল সেগুলোর পরিবর্তন এলো। তখন বিজ্ঞানী মোজেল পরমাণুর এক্স রশ্মি বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং তিনি দেখিয়ে দিলেন যে মৌলের পরমাণু ক্রমাঙ্কই মৌলের মূল ধর্ম নিয়ন্ত্রণ করে, পারমাণবিক গুরুত্ব নয়। আবার বলছি, পরমাণু ক্রমাঙ্কই মৌলের মূল ধর্ম নিয়ন্ত্রণ করে, পারমাণবিক গুরুত্ব নয়। মোজেলের এই কথার উপর এবং নিলস বোরের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আধুনিক পর্যায় সূত্র রচনা হলো। এখানে দেখো আমি একটা আধুনিক পর্যায় সূত্রের ছবি দেখাইছি, তোমরা বইয়ে 98 পেজে এই পর্যায় সূত্রের পর্যায় সারণীর ছবি পেয়ে যাবে। এখানে দেখো পর্যায় 7টাই আছে, শ্রেণী কটা হয়ে গেছে 18টা, পর্যায় 7 শ্রেণী 18। এটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। এটাই ছিল পর্যায় 7, কিন্তু শ্রেণী ছিল কটা 8 আর 0 নিয়ে 9টা। পার্থক্যটা বুঝে রাখো। আর কি করা হয়েছিল, এইখানে দেখো 1-এর এ বি, 2-এর এ বি, 3-এর এ বি করে উপশ্রেণী ছিল। এখানে কিন্তু কোনো উপশ্রেণী নেই, 1 2 3 4 করে একবারে 18 পর্যন্ত 18টা ঘর করে দেওয়া হয়েছে। মানে শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3 এমনি করে শ্রেণী 17, শ্রেণী 18। 18 নম্বর শ্রেণীতে কিন্তু 0 শ্রেণীতে যা রাখা ছিল নিষ্ক্রিয় মৌলগুলো সেইগুলোই রাখা হয়েছে। তাহলে আর ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস মৌলগুলোকে ঠিক যেমন ছিল আলাদা ঘর করে মূল পর্যায় সারণীর নিচেই স্থান দেওয়া হয়েছে। আর কি এখানে দেখো একটু খেয়াল করলে দেখতে হবে এস ব্লক 1 আর 2 নিয়ে হচ্ছে এস ব্লক, 3 থেকে 12 পর্যন্ত এই মৌলগুলোকে বলা হবে ডি ব্লক, এবং 13 থেকে 18 পর্যন্ত এই মৌলগুলোকে বলা হবে এফ ব্লক। এর সঙ্গে আবার থাকছে এফ ব্লকের মৌল ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস। আর কি না, তো এই পর্যায়ে দুটো মিলে এটা বলা যায় যে প্রথম পর্যায়কে বলা হবে অতি হ্রস্ব পর্যায়, অর্থাৎ সেইখানে মৌলের সংখ্যা হচ্ছে 2টি। দেখুন এখানে দেখো হাইড্রোজেন আর হিলিয়াম, এই প্রথম পর্যায়, তাহলে কটা মৌল থাকছে 2টি, এটাকে বলা হয় অতি হ্রস্ব পর্যায়। দ্বিতীয়কে বলা হবে মানে দ্বিতীয় পর্যায়কে বলা হবে প্রথম হ্রস্ব পর্যায়, সেখানে কটা মৌল আছে 8টা, 1 2 3 4 5 6 7 8, এখানে বসালেও সেই 8টা মৌলই পাবো। তৃতীয় পর্যায়কে বলা হবে দ্বিতীয় হ্রস্ব পর্যায়, কটা থাকে সেখানেও মৌল থাকে 8টা। 4 নম্বর অর্থাৎ চতুর্থ পর্যায়কে বলা হবে প্রথম দীর্ঘ পর্যায়, মৌল কটা থাকে 18টা। 5 নম্বরকে বলা হবে দ্বিতীয় দীর্ঘ পর্যায়, কটা থাকে 18টা। 6 নম্বরকে বলা হবে অতি হ্রস্ব পর্যায়, 5 নম্বরকে বলা হবে অতি দীর্ঘ পর্যায়, থাকে মৌল 32টা। এবং 7 নম্বরকে বলা হবে অসম্পূর্ণ পর্যায়, অর্থাৎ এখানে মৌল সংখ্যা এখনো যা আছে, পরে যদি আরো মৌল আবিষ্কার হয় সব এই 7 নম্বরে এসে ঢুকবে, অর্থাৎ মৌল এখনো এটা সম্পূর্ণ হয়নি, তাই এটাকে বলা হবে অসম্পূর্ণ পর্যায়। ঠিক, চলে আসো আরেকটু জেনে নিই এই সম্বন্ধে। ক্ষার ধাতু, এটা বই থেকে পড়ে নেবে ভালো করে, পেজ 100-তে আছে। ক্ষার ধাতু গ্রুপ 1, অর্থাৎ গ্রুপ মানে হচ্ছে শ্রেণী 1 নম্বরে যারা থাকবে তাদের বলবো ক্ষার ধাতু।
ক্ষারীয় মৃত্তিকা ধাতু গ্রুপ 2-এ, হ্যালোজেন মৌল গ্রুপ 17-তে, নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল গ্রুপ 18-তে, সন্ধিগত মৌল চতুর্থ পর্যায়ের স্ক্যান্ডিনিয়াম 21 থেকে Cu 29 এবং পঞ্চম পর্যায়ের Y39 থেকে Ag সিলভার 47, আর ইউরেনিয়ামোত্তর মৌল হলো সপ্তম পর্যায়ের Fr87 থেকে ইউরেনিয়াম 92, তাছাড়া নেপচুনিয়াম, পুলোনিয়াম, অ্যামেরিয়াম, সিএম, এই যত মৌল আছে সেগুলো হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল। ঠিক আছে, তাহলে এইটুকু বুঝতে পারলে আধুনিক পর্যায় সূত্র। তারপরে এবার আসছি পর্যায় সূত্রের বৈশিষ্ট্যগুলো নিয়ে। দেখো, হাইড্রোজেনের অবস্থান, পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান নিয়ে মেন্ডেলিভ বলেছিল এই হাইড্রোজেন হচ্ছে একটা দুষ্টু মৌল। তার কারণ কি, ওকে গ্রুপ 1-এতেও রাখা যায়, আবার গ্রুপ 7-এতেও রাখা যায়। এই গ্রুপ 1A বা আধুনিক পর্যায় সূত্রে গ্রুপ 1 এবং গ্রুপ 7A বা আধুনিক পর্যায় সূত্রে গ্রুপ 17, এই দুজনে যে মৌলগুলো থাকে তাদের যা যা ধর্ম, হাইড্রোজেনের সেই ধর্মের সাথে মিল পাওয়া যায়। দেখে নিই কি কি হচ্ছে। গ্রুপ 1-এতে কারা থাকে না, তো ক্ষার ধাতু মৌলগুলো থাকে। সেই ক্ষার ধাতুর মৌলগুলোর মতোই হাইড্রোজেন একটা ইলেকট্রন বর্জন করতে পারে, হাইড্রোজেনের যোজ্যতাও এক, এবং ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন বিজারক এবং অধাতুর সঙ্গে বিক্রিয়ায় যৌগ গঠন করে। যেমন NaCl তৈরি করেছে, তেমনি হাইড্রোজেন তৈরি করেছে জল H2O, HCl এই জাতীয়। এবং এই তাহলে 1-এর সঙ্গে আমি হাইড্রোজেনের মিল দেখলাম। আবার 7A-তে কারা থাকে, হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপের যা ধর্ম, হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর যা যা ধর্ম, হাইড্রোজেনের ক্ষেত্রেও সেই অনেক ধর্মের মিল পাওয়া যায়। কীরকম না, তো ওই হ্যালোজেন মৌলগুলোর মধ্যে ফ্লুরিন, ক্লোরিন, এরা হচ্ছে ফ্লুরিন আর ক্লোরিন, এরা হচ্ছে গ্যাসীয় অধাতু। হাইড্রোজেন গ্যাসীয় অধাতু, হাইড্রোজেন দ্বিপরমাণুক, ফ্লুরিন ক্লোরিনও দ্বিপরমাণুক। ক্ষার ধাতুর সঙ্গে হ্যালোজেন বিক্রিয়ায় হ্যালাইড যৌগ তৈরি করে, হাইড্রোজেন হ্যালাইড যৌগ তৈরি করতে পারে। উদাহরণও দেওয়া আছে, দেখো, সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড। আর এই হ্যালাইড কীরকম, তো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড এই জাতীয়। অর্থাৎ হাইড্রোজেন 1-এর মৌলগুলোর সঙ্গেও ধর্মের মিল দেখায় এবং 7-এর মৌলগুলোর সঙ্গেও ধর্মের মিল দেখায়। এই কারণেই মেন্ডেলিভ কি বলেছিল, হাইড্রোজেনকে দুষ্টু মৌল। ঠিক আছে, এরপরে আসি মৌলসমূহের ধর্মের পর্যাবৃত্ততা। মৌলসমূহের ধর্মের পর্যাবৃত্ততা, তাহলে আমাকে আগে জানতে হবে পর্যাবৃত্ততা কি। পর্যাবৃত্ততা হচ্ছে মৌলসমূহের বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তিকে ধর্মের পর্যাবৃত্ততা বলে। কারণ ধর্ম কথাটা এই কারণে দিয়েছি, ভৌত এবং রাসায়নিক এই দুটো ধর্মই ফিরে ফিরে আসে, তাই একে বলা হয় ধর্মের পর্যাবৃত্ততা। এখন এই পর্যাবৃত্ততা মানে পুরোটা পড়ানো হচ্ছে কি থেকে, ওই তোমাদের যেটা পর্যায় সারণী বলছে, সেই পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে তাদের ধর্মগুলো নিয়ে এবার আলোচনা করব। পারমাণবিক ব্যাসার্ধ, আয়োনাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, যাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রন নেগেটিভিটি EN, এবং জারণ ও বিজারণ, অক্সিডেশন রিডাকটেন্ট। আর আয়োনাইজেশন শক্তিকে লেখা হয় IP, আয়োনাইজেশন পোটেনশিয়াল। দেখো, এবার চলে আসি পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে মাপা হয়, একটা পরমাণুর কেন্দ্রে কে থাকে, নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াস থেকে ওই পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটা থাকবে তার যে সরলরৈখিক দূরত্ব হবে সেটাই হলো পারমাণবিক ব্যাসার্ধ, অর্থাৎ ওই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ। এখন পারমাণবিক ব্যাসার্ধ কীরকমভাবে পর্যায় এবং শ্রেণী বরাবর পরিবর্তিত হয় সেটা তোমরা দেখো। কোনো একটা নির্দিষ্ট পর্যায়ের যদি বাঁ দিক থেকে আমরা ডান দিকে যাই তাহলে দেখব পারমাণবিক ব্যাসার্ধ কমবে। বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, অর্থাৎ এই দিক থেকে এই দিকে গেল, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ
কমে। কিন্তু যদি নিষ্ক্রিয় গ্যাস থাকে তার আবার দেখবো পারমাণবিক ব্যাসার্ধ বেশি হয়ে গেছে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস বাদ দিয়ে। আবার একটা নির্দিষ্ট কোনো একটা নির্দিষ্ট শ্রেণী মানে পর্যায় সারণীর কোনো একটা নির্দিষ্ট শ্রেণীতে যদি উপর থেকে নিচের দিকে নামি, তাহলে সেই ক্ষেত্রে দেখবো কি না, তো তাদের পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ পরমাণুগুলো পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়। তার কারণ কি, এইখানটায় 1 2 এইভাবে চলে আসতে আসলে এখানটায় 6 এখানে 7 আছে, এগুলো কি পর্যায়। তাহলে প্রথম পর্যায়ে যদি পরমাণুটার কি কক্ষ সংখ্যা যটা থাকবে, দ্বিতীয় পর্যায়ে কক্ষ সংখ্যা কি বেড়ে যায়, তৃতীয় পর্যায়ে গেলে কক্ষ সংখ্যা আরও বেড়ে যায়, অর্থাৎ আয়তন বাড়তে থাকে। তার ফলে কি নিউক্লিয়াসের ব্যাসার্ধ বাড়তে থাকে। এবার আয়োনাইজেশন শক্তি, ইংরেজি থেকে বলা হয় আয়োনাইজেশন পোটেনশিয়াল, আইপি। এইটা কি, এটা আসলে কোনো একটা মৌল আছে, যেমন হাইড্রোজেন, একটা গ্যাসীয় মৌল। এই হাইড্রোজেনের বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে বের করে দিতে হবে তার কক্ষপথ থেকে। ঠিক এইরকম এইখানে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে বার করে দেবো। এই বার করতে গেলে একটা শক্তি দিতে হবে। এই যে শক্তিটা লাগবে, এই কতটা শক্তি লাগবে, সেই শক্তিটাই হচ্ছে, যে পরিমাণ শক্তি লাগবে সেটাই হচ্ছে যে আয়োনাইজেশন পোটেনশিয়াল। দেখো বইয়েও তোমরা দেখতে পাবে দেয়া আছে হাইড্রোজেন, নিচে জি লেখা আছে মানে গ্যাসীয়, প্লাস 13.59 ইভি, এত শক্তি দিচ্ছি, ইলেকট্রন ভোল্ট শক্তি দেওয়া হচ্ছে। তাহলে কি হবে, এই হাইড্রোজেনটা এইচ প্লাস, হাইড্রোজেনটা দেখো এইচ প্লাস গ্যাসীয় অবস্থায় আছে, এইচ প্লাস তৈরি করেছে, অর্থাৎ ইলেকট্রনটাকে ছেড়ে দিয়েছে, ইলেকট্রনটা মুক্ত হয়ে বেরিয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেনের একটা ইলেকট্রন সরাতে গেলে কতটা শক্তি লাগছে না, তো বাইরের কক্ষে ইলেকট্রনটা সরাতে গেলে শক্তি লাগছে 13.59 ইভি। এইটা হয়ে গেল হাইড্রোজেনের আয়োনাইজেশন পোটেনশিয়াল। অর্থাৎ একটা গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে এবং বিচ্ছিন্ন করার ফলে সেই পরমাণুটা কি ধনাত্মক আয়নে পরিণত হবে। এই যে ইলেকট্রনটাকে সরাতে বা বিচ্ছিন্ন করতে যে পরিমাণ শক্তি লাগবে সেই শক্তিটাই হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন শক্তি। এখন দেখা যাক এই আয়োনাইজেশন শক্তির পর্যায় এবং শ্রেণী বরাবর কি পরিবর্তন হয়। যেমন যদি একটা নির্দিষ্ট পর্যায়ের এল মানে যে লেফট বাঁ দিক থেকে রাইট ডান দিকে যাওয়া যায়, তাহলে বলে আইপি মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল বাড়বে। এবং একই শ্রেণীর একটা পর্যায় সারণীর একই শ্রেণীর উপর থেকে নিচের দিকে যদি যাওয়া আসা যায়, তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল হ্রাস পাবে। বুঝতে পারলে? তেমন একটা পর্যায় সারণীর যদি উপর থেকে নিচের দিকে নামি, তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল হ্রাস পায়, আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়োনাইজেশন পোটেনশিয়াল বৃদ্ধি পায়। তারপরে আসি তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি কি, দুটো পরমাণু পরস্পর বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করবে। দেখো এ আর বি দুটো পরমাণু পরস্পর বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করবে এ বি। তাহলে এই পরমাণু দুটো যৌগ তৈরি করতে গেলে এদের মধ্যে ইলেকট্রন আসবে, ইলেকট্রন ছাড়া কখনোই বন্ধন তৈরি হতে পারে না। তো বলছে এই ইলেকট্রন জোড়া কার দিকে থাকবে বেশি, এর দিকে না বির দিকে? যার দিকে বেশি থাকবে তার মাথায় কি হবে, একটা মাইনাস চার্জ, এবং যার মাথা থেকে যার দিক থেকে সরে আসবে তার হবে একটা প্লাস চার্জ। তাহলে এখানে দেখা যাচ্ছে এ এর দিকে ইলেকট্রন দুটো সরে আসছে, তার মানে এর ইলেকট্রোনেগেটিভিটি বি এর থেকে বেশি। পর্যায় সারণীতে কি হয় দেখা যাক, একই পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যায় যদি, না তো 17 পর্যন্ত, খেয়াল করবে 17 পর্যন্ত, 18 হচ্ছে জিরো শ্রেণী অর্থাৎ নিষ্ক্রিয় থাকে, নিষ্ক্রিয় বাদ দিয়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়োনাইজেশন পোটেনশিয়াল বৃদ্ধি, তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়। এবং একই শ্রেণীর উপর থেকে নিচের দিকে যদি নামা যায় সেক্ষেত্রেও ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পায়। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাবে, আবার উপর থেকে যদি নিচের দিকে নামা হয় সেক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি কমে যাবে। তারপর আছে জারণ ও বিজারণ ধর্ম। জারণ আর বিজারণ ধর্ম, ইলেকট্রন দেওয়া আর ইলেকট্রন নেওয়া, জারণ বিজারণের চ্যাপ্টারই বলা হয়েছে।
এখন দেখা যাক পর্যায় সারণীতে কি হয়। পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বাড়বে, জারণ ক্ষমতা বাড়বে, বিজারণ ক্ষমতা কমবে। এবং একই শ্রেণীর উপর থেকে নিচের দিকে যদি নামা যায় তাহলে কি হবে, জারণ ক্ষমতা কমবে, বিজারণ ক্ষমতা বাড়বে। এইটুকুই ছিল পর্যায় সারণীর যা যা বলার তোমাদেরকে বলা হলো। তাও তোমাদেরকে আরেকটু বলে দিই, ভালো করে ক্লাসগুলো শুনবে বা ভিডিও থাকলে ভিডিওটা দেখবে, যেটা সুবিধা হয়, কোনো চিন্তার কারণ নাই। অডিও বা ভিডিও যেটাই দেখো দুটো একই জিনিস আছে, কোনো অসুবিধা নয়, কোনো অসুবিধা হবে না। তার সঙ্গে বইটাকে ফলো করবে। আর আমি যে কোশ্চেনগুলো দেব সেই কোশ্চেনগুলো তোমরা একটা খাতাতে সুন্দর হাতের লেখা দিয়ে ভালোভাবে উত্তরগুলো যতদূর সম্ভব করে রাখার চেষ্টা করবে। স্কুল খোলার পর আমি এইগুলো দেখব, তোমাদের খাতাগুলো দেখব, চেক করব। আর আরেকটা জিনিস বলে দিই, বাড়িতে থাকো, সুস্থ থাকো, কোনো কারণ ছাড়া বা বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, ভালো থাকো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।